প্রফেসর কিয়ান মির্জা, পর্ব ৭, লেখনীতে জান্নাত। কিয়ানকে এভাবে ভেঙে পড়তে দেখে রাজেশের বুকটা মচড় দিয়ে ওঠে। জীবনে বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে কিয়ান, কিন্তু তাকে কখনো এভাবে অসহায় হতে দেখেনি সে। যে মানুষটা নিজের তীক্ষ্ণ বুদ্ধি, অদম্য সাহস আর দৃঢ় মনোবল দিয়ে প্রতিটি বাধা জয় করেছে, আজ সেই মানুষটাই ভেঙে চুরমার হয়ে গেছে শুধু তার ভালোবাসার জন্য। সত্যি ভালোবাসা মানুষকে যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী করে তুলতে পারে, তেমনি প্রিয় মানুষটিকে হারানোর ভয় তাকে সবচেয়ে দুর্বলও করে দেয়। ভালোবাসার কাছে অহংকার, শক্তি, যুক্তি সবকিছুই একসময় হার মানে যায়। রাজেশ ধীরে ধীরে কিয়ানের কাছে এগিয়ে আসে। তার কাঁধে আলতো করে হাত রেখে শান্ত কণ্ঠে বলে, কিয়ান, এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে বলতো? নিজেকে শক্ত রাখ। তুই যদি এভাবে হার মেনে বসে থাকিস তাহলে রিদিমাকে খুঁজে বের করবে কিভাবে? আমি জানি রিদিমা যেখানেই থাকুক সে তোর অপেক্ষাতেই আছে। তাই নিজেকে সামলে নে। আমরা ওকে খুঁজে বের করব যে কোনো মূল্যে। রাজেশের কথাগুলো শুনে কিয়ানের বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন আর ধরে রাখতে পারল না। মুহূর্তেই সে রাজেশকে শক্ত করে জড়িয়ে ধরল। বড় বড় নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে এলো বুক ফাটা কান্না। শিশুদের মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলে, রাজেশ, ওকে এনে দে না রে ভাই, প্লিজ। আমার রিদিমাকে ফিরিয়ে এনে দে। ওকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারছি না। আমার চারপাশটা দম বন্ধ লাগছে। মনে হচ্ছে কেউ আমার বুকের ভেতর থেকে নিঃশ্বাসগুলো কেড়ে নিচ্ছে। আমি আর পারছি না রে, একদম পারছি না। কিয়ানের কান্না দেখে রাজেশের চোখে ভিজে ওঠে। তবুও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। বন্ধুর পিঠে আশ্বাসের হাত রেখে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, শোন, আমি তোকে কথা দিচ্ছি, পৃথিবীর যে প্রান্তেই রিদিমা থাকুক না কেন আমরা ওকে খুঁজে বের করব। কিন্তু তার জন্য আগে তোকে নিজেকে সামলাতে হবে। যে কিয়ান মির্জাকে সবাই চিনে সে কখনো হেরে যায় না, আর এবারও যাবে না। রিদিমার জন্য তোকে আবার দাঁড়াতেই হবে। রাজেশের কথায় কিয়ান চোখের পানি মুছে নিল। লাল হয়ে থাকা চোখ দুটোই ধীরে ধীরে ফিরে এলো একরাশ জেদ। সে মুঠো শক্ত করে ফিসফিসিয়ে বলে, আমি আসছি বউ, পৃথিবীর শেষ প্রান্তে যদি যেতে হয় আমাকে, আমি যাব, তবুও তোকে খুঁজে নিয়ে আসব। তোকে ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই। এতক্ষণ সিনথিয়ারা সবাই কিয়ানের সঙ্গেই ছিল, কিন্তু রাত গভীর হয়ে আসায় রাজেশ অনেক বুঝিয়ে সুঝিয়ে জোর করেই ওদের বাড়ি পাঠিয়ে দেয়। কেউ যেতে চাইছিল না। তিনজনের চোখই কান্নায় ফুলে লাল হয়ে গেছে। প্রিয় বান্ধবীর কোনো খোঁজ না পেয়ে ওরাও ভীষণ ভেঙে পড়েছে। বুক ভরা দুশ্চিন্তা আর অসহায়তা নিয়ে তারা একে একে সেখান থেকে বিদায় নেয়। অন্যদিকে অন্ধকার শাশ্বতে ঘরের এক কোণে হাঁটু গেড়ে বসে আছে রিদিমা। দুচোখ বেয়ে অনবরত অশ্রু ঝরে পড়ছে। ভয়ে তার পুরো শরীর কাঁপছে। কাঁদতে কাঁদতেই অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে বলতে থাকে, প্রফেসর সাহেব, আপনি কোথায়? আপনার ভীতু অঙ্গনাটা খুব কষ্টে আছে। প্লিজ তাড়াতাড়ি এসে আমাকে এই নরক থেকে নিয়ে যান। আপনাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে প্রফেসর সাহেব। রিদিমার প্রতিটি শব্দে ছিল অসহায় আর্তনাদ। প্রতিটি নিঃশ্বাসে ছিল কিয়ানের জন্য সীমাহীন আকুতি। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা যায়। দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে সোহান। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে রিদিমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে শীতল কণ্ঠে বলে, আমার নামে কবুল বলার জন্য প্রস্তুত হও মহারানী। কথাটা বলেই সে বিকৃত হাসি হেসে আবার বাইরে বেরিয়ে যায়। যাওয়ার আগে বাইরে থেকে দরজা তালা লাগিয়ে দেয়। সোহানের চলে যাওয়া পর্যন্ত রিদিমা একটি কথাও বলেনি। শুধু ঘৃণা আর তীব্র বিদ্বেষে ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ছিল প্রতিবাদ, ঘৃণা আর এক অটল বিশ্বাস। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ সে কখনোই সোহানকে মেনে নেবে না। তার বিশ্বাস আর প্রফেসর সাহেব ঠিকই আসবেন। সব অন্ধকার ভেদ করে তাকে এক নরক থেকে মুক্ত করে নিয়ে যাবেন। কিয়ান আর রাজেশ বাড়িতে ঢুকতেই কিয়ানের মা আর রিদিমার মা বাবা ছুটে আসেন তাদের কাছে। মেয়েকে পাওয়া যাচ্ছে না শুনে ছুটে এসেছেন এই বাসায়। রিদিমার মা কিয়ানের দুই বাহু শক্ত করে ধরে কাপা গলায় বললেন, বাবা, আমার রিদিমা কোথায়? ও তো আমার সাথেই ছিল।
ও তো তোমার সাথেই ছিল। বলো না বাবা, আমার মেয়েটা কোথায়? বলতে বলতেই তিনি কিয়ানের পেছনে দরজার বাইরে সিঁড়ির দিকে পাগলের মতো তাকাতে লাগলেন, যেন এই বুঝি রিদিমা হেসে উঠে বলবে, আম্মু আমি এখানে। কিয়ানের মাও চোখের পানি সামলাতে না পেরে বললেন, কিয়ান কিছু বল বাবা, এভাবে চুপ করে থাকিস না। রিদিমার বাবা ধীর পায়ে কিয়ানের সামনে এসে দাঁড়ালেন, চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। কি হলো বাবা, চুপ করে আছো কেন? আমার মেয়েটা কোথায়? দয়া করে আমাকে কিছু বলো। কিয়ান আর নিজেকে সামলে রাখতে পারল না। সে ধপ করে রিদিমার বাবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। দুই হাতে তার হাত জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল, আব্বু আপনার কথা আমি রাখতে পারিনি। আপনি যেদিন আপনার সবচেয়ে আদরের মেয়েটাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, আমার আমানতটা তোমার কাছে রেখে দিলাম বাবা, সেদিন আমি কথা দিয়েছিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে আগলে রাখবো। কিন্তু আমি ব্যর্থ হয়েছি আব্বু। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। আমি আমি আমার রিদ্ধিমাকে হারিয়ে ফেলেছি। শেষ কথাটা বলতেই কিয়ানের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। রিদিমার মা আর নিজেকে সামলাতে পারলেন না। বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়লেন। না না, আমার মেয়ের কিছু হতে পারে না। আল্লাহ আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, আমার বুক খালি করে দিও না। কিয়ানের মা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, অথচ তার নিজের চোখের পানি থামছে না। রিদিমার বাবা চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে কিয়ানের কাঁধে হাত রাখলেন। নিজের বুকটা ভেঙে চুরমার হয়ে গেলেও তিনি দৃঢ় থাকার চেষ্টা করলেন। তখন কিয়ান মাথা তুলে তার দিকে তাকিয়ে দৃঢ় অথচ কাঁপা কণ্ঠে বলে ওঠে, আব্বু আমি আপনাকে কথা দিচ্ছি, পৃথিবীর যেখানেই থাকুন না কেন আমি আমার রিদিমাকে খুঁজে আনবো। যতক্ষণ আমার দেহে এক ফোঁটা প্রাণ থাকবে ততক্ষণ আমি খোঁজা বন্ধ করব না। দরকার হলে পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবো, কিন্তু আপনার মেয়েকে ছাড়া আমি ফিরবো না। এটা কিয়ান মির্জার কথা। আমি আমার রিদিমাকে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এই বলে কিয়ান আশেপাশে চোখ বুলিয়ে দেখলো, কিন্তু প্রিয়া আর তার মাকে কোথাও দেখতে পেল না। মুহূর্তেই কিয়ানের মনে খটকা লাগলো। সে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মা প্রিয়া আর ফুফি কোথায়? কিয়ানের মা শান্ত স্বরে বললেন, তোরা বেরিয়ে যাওয়ার পরপরই ওরাও চলে গেছে। কিয়ান আর এক মুহূর্তও দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে আবারও বাড়ি থেকে বেরিয়ে গেল। কিয়ানকে এভাবে ছুটে বেরিয়ে যেতে দেখে রাজেশ রিদিমার মা বাবাকে আশ্বস্ত করে বলল, আপনারা চিন্তা করবেন না, আমি কিয়ানের সঙ্গে যাচ্ছি। এই বলে সে কিয়ানকে ডাকতে ডাকতে দ্রুত তার পিছু নিল। কিছুক্ষণ পর কিয়ানের গাড়ি এসে থামলো প্রিয়াদের নতুন ফ্ল্যাটের সামনে। গাড়ি থেকে নেমেই সে দ্রুত পায়ে সোজা ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ল। এত রাতে হঠাৎ কিয়ানকে দেখে মিসেস রুবিনা বিস্মিত হয়ে বলে, কি রে কিয়ান বাবা, তুই এখানে হঠাৎ? কিয়ান কোনো ভনিতা না করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, ফুপি প্রিয়া কোথায়? মিসেস রুবিনা বলে, প্রিয়া তো রুমে। আর একটি কথাও না বলে কিয়ান সোজা প্রিয়ার রুমের দিকে এগিয়ে গেল। এদিকে মিসেস রুবিনা বিস্মিত চোখে কিয়ানের চলে যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। প্রিয়ার দরজার সামনে পৌঁছাতেই ভেতর থেকে ফোনে কথা বলার কিছু অংশ কিয়ানের কানে ভেসে এলো। মুহূর্তের মধ্যেই তার দুহাত শক্ত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে কিয়ানের। রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে, চোয়াল শক্ত হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, তোর হিসাব পরে হবে, আগে ব্যবস্থা নিতে হবে তোর। সোহান খান মিরাজ, তোকে ছাড় দিয়েছিলাম, কিন্তু এবার আর নয়, আসছি আমি তোর জম হয়ে। রিদিমা রুমে বসে আছে এক বুক আশা আর অপেক্ষা নিয়ে। এই অপেক্ষা শুধু তার প্রফেসর সাহেব আসার। ঠিক সেই সময় দরজায় নক করে ভেতরে প্রবেশ করলো দুজন তরুণী। দুজনের হাতেই কয়েকটি দামি শপিং ব্যাগ। মুখে হাসি, কিন্তু চোখে মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ। রিদিমা ভ্রু কুঁচকে তাদের দিকে তাকাতেই একদম নরম গলায় বলল, ম্যাম আপনি প্লিজ ফ্রেশ হয়ে নিন, স্যার বলেছেন আপনাকে রেডি করে দিতে। রিদিমার চোখ মুহূর্তেই রক্তবর্ণ হয়ে উঠল। ঠান্ডা অথচ কড়া কণ্ঠে সে বলল, আমাকে রেডি করিয়ে দিতে হবে কেন? আর আমিও ফ্রেশ হব না। আপনারা এখনই আমার রুম থেকে বের হয়ে যান।
মেয়ে দুটি একে অপরের মুখের দিকে তাকালো, যেন কি বলবে বুঝে উঠতে পারছে না। অবশেষে তাদের একজন ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, প্লিজ ম্যাম, আমাদের উপর রাগ করবেন না। আমরা শুধু স্যারের আদেশ পালন করছি। স্যার বলেছেন 20 মিনিটের মধ্যে আপনাকে রেডি করে নিচে নিয়ে যেতে, কারণ আজ আপনার আর স্যারের বিয়ে। বিয়ে? একটি মাত্র শব্দ যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল রিধিমার কানে। পর মুহূর্তেই তার বুকের ভেতর জমে থাকা সমস্ত ক্ষোভ বিস্ফোরিত হলো। পাশে রাখা কাচের ছোট্ট টি টেবিলটাতে সমস্ত শক্তি দিয়ে লাথি মেরে ফেলে দিল সে। মুহূর্তের মধ্যে টেবিলটি ভেঙে অসংখ্য কাচের টুকরো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে পড়ল। বিকট শব্দে দুজন মেয়ে ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। রিদিমার চোখ দুটো রক্তিম, বুকটা দ্রুত ওঠানামা করছে। কাঁপতে থাকা ছোট কাঁপতে থাকা ঠোঁট থেকে বেরিয়ে এলো আগুন ঝরা কণ্ঠ। বিয়ে? কিসের বিয়ে? তোমাদের স্যার কি পুরোপুরি পাগল হয়ে গেছে? ও একটা মানসিক বিকারগ্রস্ত। নিজের ইচ্ছার বিরুদ্ধে কাউকে তুলে এনে বিয়ে করতে চায়, তাও আবার আমি বিবাহিত জেনেও। এটা ভালোবাসা নয়, এটা জোর জবরদস্তি। সে হাঁপাতে হাঁপাতে দরজার দিকে আঙুল তুলে চিৎকার করে বলল, গেট আউট! এখনই বের হয়ে যাও। গিয়ে তোমাদের স্যারকে বলো রিদিমা বেঁচে থাকতে এই বিয়ে কোনোদিনও হবে না। মৃত্যু মেনে নেব, তবুও সেই পাগল মানুষটাকে কখনো বিয়ে করব না। রুম জুড়ে শুধু রিদিমার ক্রুদ্ধ শ্বাসের শব্দ আর শোনা যাচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন মেয়ে ভয়ে থরথর করে কাঁপছে, কারণ তারা জানে এখন যদি স্যার এসব দেখেন তবে আরো ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। মেয়ে দুটি ভয়ে রুম থেকে চলে যায়। ওরা ভাবতে পারছে না কি বলবে গিয়ে সোহানকে। কিছুক্ষণ পর ধীর পায়ে রুমে প্রবেশ করলো সোহান। দরজার ভেতরে ঢুকেই চারপাশে একবার চোখ বুলিয়ে নিল সে। ভাঙাচোরা ফুলদানি, মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরো, এলোমেলো বিছানা, সবকিছুই যেন বলে দিচ্ছে কিছুক্ষণ আগেই এখানে ভয়ঙ্কর এক ঝড় বয়ে গেছে। দৃশ্যটা দেখে সোহানের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল। একদৃষ্টিতে তাকিয়ে রইল রিদিমার দিকে। রাগে অসহায়তার রিদিমার মুখটা লাল হয়ে আছে, চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিশিখা। সোহান দুহাত পকেটে ঢুকিয়ে কয়েক কদম এগিয়ে এলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি ব্যাপার মহারানী, আমার উপর থেকে এখন রাগ কমেনি বুঝি? কথাটা শুনে রিদিমার বুকের ভেতর জমে থাকা ক্ষোভ যেন আরো তীব্র হয়ে উঠল। সে ধীরে ধীরে মুখ তুলে এমন এক দৃষ্টিতে সোহানের দিকে তাকালো যেন সেই চোখের আগুনেই সোহানকে মুহূর্তে ছাই করে দিবে। রিদিমার সেই জ্বলন্ত চাহনি দেখে সোহান নাটকীয় ভঙ্গিতে নিজের বুকে হাত রাখলো। অতিরঞ্জিত একটা দীর্ঘশ্বাস ফেলে মুখে দুষ্ট হাসি টেনে বলল, উফ, এভাবে তাকিও না মহারানী। তোমার এই আগুন ঝরা চোখ দুটো একদম এসে এখানে লাগে। নিজের বুকের দিকে ইশারা করে সে আবার বলল, বিশ্বাস করো, তোমার এমন চাহনি দেখলেই আমার হার্টবিট এলোমেলো হয়ে যায়। আর একটু এভাবে তাকিয়ে থাকলে আমি সত্যিই পাগল হয়ে যাব। কথাগুলো বলেই সোহান ঠোঁটের কোণের হাসিটা আরো গাঢ় করলো। আর রিদিমা, তার রাগ যেন প্রতিটি মুহূর্তে আরো কয়েক গুণ বেড়ে চলল। মনে হচ্ছিল সুযোগ পেলেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার সব অহংকার এক নিমেষেই গুঁড়িয়ে দেবে। কাল রাতে প্রিয়া সোহানের সঙ্গেই কথা বলছিল। না, কিয়ান আমাদের প্ল্যানের ব্যাপারে কিছু জানতে পারেনি, আর জানতেও পারবে না। কিন্তু আপনি রিদিমাকে কোথায় নিয়ে গেছেন? এস এম? এস এম নামটা কানে আসতেই কিয়ানের চোখে মুখে তীব্র কঠোরতা নেমে এলো। মুহূর্তেই সে বুঝে গেল সবকিছুর পেছনে সোহান খানেরই হাত রয়েছে। প্রিয়ার রুমের সামনে থেকে চলে যেতে গিয়েও হঠাৎ কি যেন মনে হলো কিয়ানের। এই এক মুহূর্ত দেরি না করে সে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। হঠাৎ কিয়ানকে নিজের রুমে দেখে প্রিয়া ভয় পেয়ে চমকে উঠল। তাড়াহুড়ো করে ফোনের কল কেটে দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে, আরে কিয়ান ভাইয়া, তুমি এখানে? কিয়ান বরফ শীতল অথচ ভয়ঙ্কর শান্ত কণ্ঠে বলে, নাটক পরে করবি, আগে বল আমার রিদিমা কোথায়? কিয়ানের চোখের দিকে তাকাতেই প্রিয়ার বুক কেঁপে উঠল। তোতলাতে তোতলাতে সে বলল, আমি আমি কি করে জানবো রিদিমা কোথায়? আমি আমি কিছুই জানি না। এই মিথ্যা শুনে কিয়ান আর নিজেকে সংযত রাখতে পারল না। ঠাস, একটা সজোরে চর বসিয়ে দিল প্রিয়ার গালে। রাগে তার চল শক্ত হয়ে গেছে।
কপালের রগগুলো ফুলে উঠেছে। দাঁতে দাঁত চেপে সে গর্জে উঠল, সত্যি করে বল, আমার রিদিমাকে ওই সোহান খান কোথায় নিয়ে গেছে? কিয়ানের রুদ্ররূপ দেখে প্রিয়ার সমস্ত সাহস মুহূর্তেই ভেঙে পড়ল। সে বুঝে গেল আর মিথ্যা বলে কোনো লাভ নেই। ভয়ে কাঁপতে কাঁপতে কান্না জড়িত কণ্ঠে এক নিঃশ্বাসে সব সত্যি বলে দিল। কিয়ান প্রিয়াকে কঠোরভাবে শাসিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে রিদিমা এলোমেলো বেশি নিশ্চুপ হয়ে বসে আছে। সোহান শত চেষ্টা করেও তাকে শাড়ি পরাতে পারেনি। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে সে সিদ্ধান্ত নিল যেভাবে আছে সেভাবেই বিয়ে হবে। জোর করে রিদিমাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসে। সামনে কাজী সাহেব ভীত সন্ত্রস্ত মুখে বসে আছেন। চারপাশের থমথমে পরিবেশ দেখে তার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সোহান ঠান্ডা অথচ কঠিন কণ্ঠে বলল, এই কাজে বিয়ে শুরু করুন। কাজী সাহেব কিছু বলার আগেই সদর দরজার দিকে থেকে ভেসে এলো এক পরিচিত দৃঢ় কণ্ঠ। বর উপস্থিত না থাকলে আবার বিয়ে হয় নাকি? এই যে এখন বর এসে গেছে, এবার আর কোনো বাধা নেই। কণ্ঠস্বরটা কানে যেতেই যেন রিদিমার নিথর দেহে প্রাণ ফিরে এলো। ধীরে ধীরে মাথা তুলে দরজার দিকে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পর মুহূর্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল বহু প্রতীক্ষিত এক টুকরো হাসি। প্রফেসর সাহেব। এক মুহূর্ত দেরি করল না সে। সোহানকে জোরে ধাক্কা দিয়ে ছুটে গেল কিয়ানের দিকে। আর কিয়ানও দুহাত মেলে অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্যই। দৌড়ে গিয়ে রিদিমা ঝাঁপিয়ে পড়ল কিয়ানের বুকে। এতক্ষণ ধরে বুকের ভেতর জমে থাকা সব ভয়, আতঙ্ক আর অসহায়ত্ব কান্না হয়ে বেরিয়ে এলো। সে শিশুর মতো ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কিয়ান শক্ত করে নিজের ভীতু অঙ্গনাকে বুকের মাঝে আগলে নিল। মনে হচ্ছিল আর এক মুহূর্তের জন্য তাকে নিজের থেকে দূরে যেতে দেবে না। এতক্ষণ ধরে বুকের ভেতর যে অস্থিরতা, দুশ্চিন্তা আর ভয় তাণ্ডব চালাচ্ছিল, রিদিমাকে নিজের বুকে ফিরে পেতেই যেন সবকিছু এক নিমেষেই শান্ত হয়ে গেল। সে রিদিমার কানে মুখটা ঝুঁকিয়ে আবেগময় কণ্ঠে ফিসফিস করে বলল, কাঁদো না বউ, আমি এসে গেছি। কেউ আর তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। এই দেহে প্রাণ থাকা পর্যন্ত তোমাকে ছাড়ছি না আমি বউ। কিয়ানের কথাগুলো শুনে রিদিমা আরো শক্ত করে তার শার্ট আঁকড়ে ধরল, যেন এই বুকটাই তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কান্না যেন থামছিল না, তবে সেই কান্নায় এবার ভয়ের চেয়ে স্বস্তিই বেশি ছিল। অবশেষে সে তার প্রফেসরের কাছে ফিরে এসেছে। এখানে কিয়ানকে দেখে সোহান মুহূর্তেই থমকে গেল। বিস্ময়ের ছাপ এক নিমেষেই বদলে গেল দহন জ্বালার আগে। চোয়াল শক্ত হয়ে উঠল, দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। বুকের ভিতর বহু বছর ধরে চাপা পড়ে থাকা বিষাক্ত স্মৃতিগুলো যেন এক এক করে জেগে উঠল। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে সোহান ধীরে ধীরে কিয়ানের দিকে এগিয়ে এলো। তারপর বিদ্রুপ ভরা কণ্ঠে বলে উঠল, বউ তো দেখছি অন্ধের মতো বিশ্বাস করে তোকে, কিয়ান মির্জা। কিন্তু তোর এই নিষ্পাপ বউটা কি জানে তার তথাকথিত আদর্শ স্বামীটা একজন খুনি? কথাটা শেষ হতেই চারপাশে যেন নিস্তব্ধতা নেমে এলো। কিয়ানের ভ্রু কুঁচকে গেল, চোখে স্পষ্ট বিস্ময়, যেন সে নিজেই বুঝতে পারছে না সোহান কি বলছে। রিদিমা, যে এতক্ষণ কানায় ভেঙে পড়েছিল, তার কান্নাও আচমকা থেমে গেল। বিস্ফোরিত চোখে কখনো সোহানের দিকে কখনো কিয়ানের দিকে তাকাতে লাগলো। রাজেশ হতবাক। খুনি শব্দটা যেন তার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। কিয়ান মির্জা একজন সৎ, নীতিবান এবং সম্মানিত মানুষ, আবার তার সবচেয়ে কাছের বন্ধু। কিয়ানের সবকিছুই ওর জানা। তাহলে সোহান এমন অভিযোগ করছে কেন? কবে, কোথায়, কাকে খুন করেছে কিয়ান? কিয়ানের চোখের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে ওঠে। সে এক পা সামনে এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, মানে কি বলতে চাইছিস তুই? সোহান দাঁতে দাঁত চেপে রাগে জ্বলতে থাকা চোখে কিয়ানের দিকে তাকিয়ে বলে, এখনো বুঝতে পারছিস না, নাকি সব ভুলে গেছিস? মনে নেই সোনালীর কথা? সোনালী নামটা উচ্চারিত হতেই যেন মুহূর্তের জন্য সময় থমকে যায়। কিয়ান আর রাজেশ দুজনেই বিস্ময়ে একে অপরের দিকে তাকায়। বহু বছর আগের চাপা পড়ে থাকা স্মৃতিগুলো একে একে ভেসে উঠতে লাগলো চোখের সামনে। কলেজ জীবনের সেই দিনগুলো। সোনালী ছিল তাদের এক ব্যাচ জুনিয়র, চঞ্চল, প্রাণবন্ত আর ভীষণ জেদি স্বভাবের একটি মেয়ে।
তবে তার কিয়ানের প্রতি ছিল একতরফা উন্মাদনার মতো ভালোবাসা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে কিয়ানের সামনে এসে দাঁড়াতো সে। কখনো লাজুক হেসে বলতো, আমি আপনাকে ভালোবাসি। কখনো আবার চুপিসারে কিয়ানের ব্যাগের ভেতর হাতে লেখা চিঠি রেখে দিত। কোনো কোনো দিন কিয়ানের ব্রেঞ্চে একগুচ্ছ তাজা ফুল রেখে চলে যেত, যেন কোনো উত্তর পাওয়ার অপেক্ষায়। দিন যত গড়িয়েছে সোনালির এই পাগলামি ততই বেড়ে চলেছিল। অন্যদিকে কিয়ান বরাবরই তাকে এড়িয়ে চলত। কখনো কোনো আশার আলো দেখায়নি, বরং বারবার শান্তভাবে বুঝিয়েছে, বহুবার নিষেধ করেছে, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলেছে। কিন্তু সোনালি যেন কিছুই শুনতে চাইতো না। ভালোবাসার মোহে অন্ধ হয়ে সে আরো বেশি করে কিয়ানের পিছু নিতে শুরু করলো। একদিন কলেজের সবার সামনে হঠাৎ সোনালি ছুটে এসে কিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। চারপাশের মুহূর্তেই নেমে এলো স্তব্ধতা। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল তাদের দিকে। কাঁপা কণ্ঠে সোনালি বলল, আমি তোমাকে খুব ভালোবাসি কিয়ান। প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সত্যি বলছি, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। কিয়ান এতক্ষণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু সোনালির একের পর এক এমন আচরণ আর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এক ঝটকায় সোনালীকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিল তার গালে। চারপাশে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। রাগে কঠিন হয়ে যাওয়া কণ্ঠে কিয়ান বলল, কতবার বলেছি তোমাকে, আমি তোমাকে ভালোবাসি না। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তোমার কি একটু আত্মসম্মান নেই? কেন বারবার আমার পেছনে ঘুরছো? প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যাও। আর কোনোদিন আমার সামনে আসবে না। কিয়ানের প্রতিটি কথা যেন ধারালো ছুরির মতো বিদ্ধ হয়েছিল সোনালীর হৃদয়ে। চোখ ভরে অশ্রু নিয়ে একবার কিয়ানের দিকে তাকিয়েছিল সে, তারপর নিঃশব্দে সেখান থেকে চলে যায়। সেদিনের পর আর কখনো কিয়ানের সামনে আসেনি সোনালী। আর কিয়ানও তার কোনো খোঁজ নেয়নি। অতীতকে অতীতেই ফেলে রেখে নিজের পড়াশোনা, নিজের স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল। রিদিমার কণ্ঠে হঠাৎ বাস্তবে ফিরে এলো কিয়ান। সোনালীকে, প্রফেসর সাহেব। রিদিমার কণ্ঠে কাঁপছে, চোখের কোণে টলমল করছে অশ্রুবিন্দু। তার দৃষ্টিতে স্পষ্ট ভয়। তা দেখে কিয়ানের বুকটা হঠাৎ করে দপ করে ওঠে। তার ভীতু অঙ্গনা কি তাকে ভুল বুঝলো? আবারও কি দূরে সরে যাবে? এই একটুকু ভাবনাই যেন কিয়ানের সমস্ত শক্তি কেড়ে নেয়। এক মুহূর্ত দেরি না করে সে রিদিমাকে আরো শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল, যেন পৃথিবীর কোনো শক্তি আর তাকে দূরে সরাতে না পারে। রিদিমার মাথায় আলতো করে চুমু এঁকে শান্ত কণ্ঠে বলল, শান্ত হব, আমি তোমাকে সবকিছু খুলে বলবো। আমার মনে শুধু তুমিই আছো। না অতীতে কেউ ছিল, না ভবিষ্যতে কেউ থাকবে। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে শুধু তোমারই নাম লেখা আছে। তুমি ছিলে, তুমি আছো, আর তুমিই থাকবে আজীবন। কিয়ানের কথাগুলো শুনেও রিদিমার বুকের ভেতরে অজানা ভয়টা পুরোপুরি কাটে না। তবে কিয়ানের বুকের উষ্ণ আশ্রয়ে মাথা রেখে সে চোখ বন্ধ করলো। হয়তো সে বিশ্বাস করতে চায়, কিন্তু সোনালী নামটা বারবার ওর কানে বাজতে লাগলো। রাজেশ এক পা এগিয়ে এসে সোহানের সামনে দাঁড়ায়। তার কণ্ঠে বিস্ময়। সোনালীকে তুমি কিভাবে চেনো? ও তোমার কে হয়? আর সোনালী কোথায় এখন? প্রশ্নটা শুনতেই সোহানের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। এতদিন ধরে বুকের গভীরে চাপা দিয়ে রাখা ক্ষতটা আবারও তাজা হয়ে উঠল। তার ঠোঁট কাঁপছে, চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। অনেক কষ্টে গলা খুলে সে বলল, সোনালী আমার ছোট বোন, আর ও আর বেঁচে নেই। কিয়ান, রাজেশ, রিদিমা সবাই যেন একসঙ্গে চমকে তাকায় সোহানের দিকে। কেউ বিশ্বাস করতে পারছে না। রাজেশ হতভম্ব হয়ে ফিসফিস করে বলল, মানে? সোহান চোখের পানি মুছল, তারপর ভাঙা গলায় বলতে শুরু করলো, সেদিন কলেজে সবার সামনে কিয়ানের কাছে অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল সোনালী। আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, কিন্তু কিছুই বলেনি। সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। আমি জানতাম ও কিয়ানকে ভালোবাসতো, আমার কাছে সব বলতো। কিয়ানের অবহেলায় কত রাত যে ও চুপচাপ কেঁদেছে তার হিসাব নেই।
সেদিন আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছিলাম। সোহানের গলা আরো ভারী হয়ে এলো। রাত হয়ে গেল, তবুও দরজা খুলল না। অনেক ডাকলাম, কোনো উত্তর নেই। তখন বুকটা ধক করে উঠল। আমি আর বাবা মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকলাম। বলতে বলতে সোহান দুহাতে মুখ ঢেকে ফেলল। ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধা ছিল, আর সেই ওড়নাতেই ঝুলেছিল আমার ছোট্ট বোনটা, নিথর, একদম নিশ্চুপ। বিছানার পাশে একটা চেয়ার উল্টে পড়েছিল। টেবিলের উপর রাখা ছিল ওর প্রিয় নীল রঙের ডায়েরি। মনে হচ্ছিল মৃত্যুর আগে শেষবারের মতো নিজের সমস্ত কষ্ট ওই ডায়েরির পাতায় রেখে গেছে। আমি আমি ওকে বাঁচাতে পারিনি। সহনের কান্নায় যেন পরিবেশটা ভারী হয়ে উঠল। কিয়ানের চোখও বিস্ফারিত। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার রাগের কারণে কারো জীবন এত বড় পরিণতি ডেকে এনেছে। তবে এতে তারও তো কোনো দোষ ছিল না। সে তো বুঝিয়েছিল সোনালীকে। সোহান কাঁপতে কাঁপতে একটা ডায়েরি নিয়ে আসে, যা বহুদিনের পুরানো। কিছুটা বিবর্ণ হয়ে গেছে ডায়েরিটা। পাতাগুলোর ভাঁজে এখনো শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ। রাজেশ ডায়েরিটা হাতে নেয়। শেষ পাতাটা খুলতেই রাজেশের চোখ স্থির হয়ে যায়। সোহান শব্দ করে পড়তে শুরু করে। সেখানে সোনালের কাপা হাতে লেখা ছিল, প্রিয় কিয়ান, হয়তো এই চিঠিটা তুমি কোনোদিনও পড়বে না। আর যদি পড়ো, তখন আমি তোমার পৃথিবীতে থাকবো না। জানো, একতরফা ভালোবাসা খুব অদ্ভুত। এখানে কোনো দাবি থাকে না, কোনো অধিকার থাকে না, শুধু একজন মানুষকে নিজের সমস্ত পৃথিবী বানিয়ে ফেলার নির্বোধ চেষ্টা থাকে। তুমি যখন আমার দিকে তাকাতে না, আমি তখনও তোমার দিকেই তাকিয়ে থাকতাম। তুমি যখন আমাকে এড়িয়ে যেতে, আমি তখনও তোমার পেছনেই ছুটতাম। তুমি বিরক্ত হতে, আর আমি সেই বিরক্তির মাঝেও ভালোবাসা খুঁজতাম। আজ বুঝলাম, জোর করে কারো হৃদয় নিজের জন্য একটুও জায়গা তৈরি করা যায় না। ভালোবাসা ভিক্ষা চেয়ে পাওয়া যায় না। আজ সবার সামনে তুমি আমাকে অপমান করলে। তোমার চোখে আমি ছিলাম বিরক্তিকর, হাস্যকর একটা মেয়ে। কিন্তু জানো, কিন্তু আমি কখনো তোমাকে এর জন্য দোষারোপ করি না। কারণ ভালোবাসা তো জোর করে হয় না। দোষটা শুধু আমার। আমি এমন একজনকে ভালোবেসেছিলাম যার হৃদয়ে আমার জন্য এক ফোঁটা অনুভূতিও ছিল না। মা বাবার কাছে আমি অপরাধী, ভাইয়ার কাছেও। তারা আমাকে অনেক ভালোবেসেছে, অথচ আমি তাদের কষ্ট দিয়ে চলে যাচ্ছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আর কিয়ান, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু একটা আফসোস রয়ে গেল, এই জীবনে তোমার ভালোবাসা পেলাম না। পরের জন্মে বলে যদি কিছু থাকে, তবে আমি আর তোমাকে ভালোবাসবো না। কারণ একতরফা ভালোবাসার এই যন্ত্রণা আমি দ্বিতীয়বার সহ্য করতে পারবো না। আজ আমি চলে যাচ্ছি, হয়তো আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কিছুই বদলাবে না, কিন্তু তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়। কখনো কখনো ভালোবাসা মানে নীরবে হারিয়ে যাওয়া। ইতি তোমাকে নীরবে ভালোবাসে যাওয়া এক বেহায়া মেয়ে। চিঠির শেষ প্রান্তে শুকিয়ে যাওয়া কয়েক ফোঁটা অশ্রুর দাগ যেন এখনো রয়ে গেছে। চিঠিটা পড়া শেষ হতেই পুরো ঘর জুড়ে নেমে এলো এক নীরবতা। কারো মুখে আর কোনো শব্দ নেই। কিয়ানের চোখে স্পষ্ট হয়ে উঠল গভীর অনুশোচনা আর একরাশ অপরাধবোধ। রিদিমাও একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের কোণে অজান্তেই জল জমে উঠেছে। এতক্ষণ যাকে নিয়ে সে ভয় পাচ্ছিল, সেই সোনালীর অসীম ভালোবাসা, অসহায় কষ্ট আর নিঃশব্দ আত্মত্যাগ আত্মত্যাগের গল্প পড়ে তার বুকটা হু হু করে উঠল। মেয়েটার জন্য ভীষণ মায়া হতে লাগলো তার। তবে একই সঙ্গে রিদিমা আরেকটি জিনিসও উপলব্ধি করলো, যে ভালোবাসা সোনালী হাজার আকুতি করেও পায়নি, আর সে অনায়াসেই পেয়ে গেছে। আর সেই ভালোবাসাই আজ রিদিমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই উপলব্ধি তাকে একদিকে কাঁদিয়ে দিল, অন্যদিকে নিজের ভাগ্যের প্রতি কৃতজ্ঞও করে তুলল। সে মুহূর্তেই রিদিমা মনে মনে শুধু একটা কথাই বলল, সোনালী, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তোমার ভালোবাসা হয়তো পূর্ণতা পায়নি, কিন্তু তোমার অনুভূতিগুলো মিথ্যে ছিল না। আর আমি সত্যি বুঝতে পারছি আমি কতটা ভাগ্যবতী। ঘরে তখনও কেউ কোনো কথা বলছে না। নীরবতাই যেন সোনালীর অসমাপ্ত ভালোবাসার শেষ শ্রদ্ধাঞ্জলি হয়ে সবার হৃদয়ে ভারী হয়ে ঝুলে রইল।
নীরবতা ভেঙে সোহান ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল, সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম কিয়ানকে কোনোদিন সুখে থাকতে দেব না। ওর জীবনে কখনো কোনো মেয়েকে ঢুকতে দেব না। ও যাকে ভালোবাসবে তাকে আমি শেষ করে দেব। ওকে ওর জীবন থেকে সরিয়ে দেব, যেন ও বুঝতে পারে ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা গভীর, কতটা অসহ্য। কথাগুলো বলতে বলতে সোহানের চোখ রক্তিম হয়ে উঠল। বুক ভরা ক্ষোভ আর বছরের পর বছর জমে থাকা প্রতিশোধের আগুন যেন তার প্রতিটি শব্দে স্পষ্টই হয়ে উঠেছিল। কিন্তু ভাগ্য যেন সবসময় আমার বিপক্ষেই ছিল। রিদিমাকে প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলি। মনে হয়েছিল এবার হয়তো আমার জীবনেও ভালোবাসা আসবে। কিন্তু আমি রিদিমার কাছে পৌঁছানোর আগেই কিয়ান ওকে বিয়ে করে নিল। এবারও ও আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকেই কেড়ে নিল। এতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকা কিয়ান এবার ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, দেখো, সোনালির জন্য আমার সত্যিই খারাপ লাগছে। আমি কখনো ভাবিনি ও এমন একটা সিদ্ধান্ত নেবে। কিন্তু এতে আমার দোষটা কোথায় সোহান? আমি তো ওকে বারবার বুঝিয়েছিলাম ওর প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না। আর ভালোবাসা কখনো জোর করে হয় না। একটু থেমে কিয়ান আবার বলল, আর রিদিমার ব্যাপারে তুই ভুল বলছিস। রিদিমা তোর ভালোবাসা নয়। আমরা দুজন একে অপরকে ভালোবাসি, তাই রিদিমা তোর হবে এটা প্রশ্নই ওঠে না। আর ওর দিকে হাত বাড়িয়ে তুই সবচেয়ে বড় ভুল করেছিস। কিয়ানের শেষ কথাটা যেন সোহানের বুকে জ্বলন্ত আগুনের উপর আরো এক বালতি তেল ঢেলে দিল। সোহানের চোখ দুটো রক্তিম হয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল, কপালের রগ ফুলে উঠল। সে ধীরে ধীরে কিয়ানের দিকে এগিয়ে এলো। ঠোঁটের কোণে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। ভুল? না কিয়ান, ভুল তো তুই করেছিস। আমার কাছে থেকে একবার নয়, দুবার আমার প্রিয় মানুষকে কেড়ে নিয়েছিস। আজ তার হিসাব তোকে দিতেই হবে। কথা শেষ করে সোহান প্রচন্ড জোরে কিয়ানের কলার চেপে ধরল। তোর জন্যই সোনালি আজ পৃথিবীতে নেই। তোর জন্যই আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। কিয়ানো আর নিজেকে সংযত রাখতে পারল না। সেও সোহানের হাত শক্ত করে সরিয়ে দিয়ে দৃঢ়কণ্ঠে বলল, স্পেন্সারের মৃত্যুর জন্য তুই আমাকে যতই দোষ দিস, এতে আমার কোনো হাত নেই। আর রিদিমার দিকে হাত বাড়ানোর শাস্তি তুই পাবি। আমাকে হুমকি দিচ্ছিস? কিয়ান বলে তোকে হুমকি দিচ্ছে না, সত্যি তাই বলছি। মুহূর্তের মধ্যেই সোহানের মাথার রাগ চরমে পৌঁছে গেল। সে ঘুষি চালিয়ে দিল কিয়ানের মুখে লক্ষ্য করে। কিয়ান সোহানের হাতটা ধরে কিয়ানও পাল্টা ঘুষি মারল। সোহান কয়েক কদম পিছিয়ে গিয়ে মেঝেতে পড়ে গেল। রাজেশ এগিয়ে এসে কিয়ানের দুকাত শক্ত করে ধরে ফেলল। কিয়ান, নিজেকে সামলা প্লিজ। কিন্তু কিয়ান যেন কিছুই শুনছে না। তার চোখ দুটো রক্তে, মুখগুলো জমাট বাঁধা ক্রোধ। মনে হচ্ছে এই মুহূর্তে সোহানকে নিজের হাতে শেষ না করা পর্যন্ত তার শান্তি নেই। সোহানের গার্ডরা দ্রুত এগিয়ে আসতে চারদিকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ল। পরিস্থিতি মুহূর্তেই রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেওয়ার উপক্রম। ঠিক তখনই একদল সশস্ত্র পুলিশ দ্রুত ভেতরে প্রবেশ করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা চারদিক ঘিরিয়ে ফেলল। প্রত্যেকের হাতে তাক করা বন্দুক। ড্রপ ইওর উইপন, হাত উপরে তুলুন। পুলিশের নির্দেশে সোহানের গার্ডরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। চারদিকে থেকে বন্দুক তাক করা দেখে তাদের সাহস মুহূর্তেই ভেঙে পড়ল। বাধ্য হয়ে একে একে সবাই অস্ত্র মাটিতে ফেলে দিল। দুজন অফিসার এগিয়ে এসে সোহানের দুই হাত শক্ত করে ধরে হাতকড়া পরিয়ে দিল। হাতকড়ার ঠান্ডা লোহা তার কবজি জড়িয়ে ধরলেও সোহানের মুখে কোনো ভয় নেই, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। পুলিশ যখন তাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক তখনই সোহান ঘুরে দাঁড়ালো। তার রক্তাভ চোখ দুটি সরাসরি গিয়ে আটকালো কিয়ানের দিকে। সেই দৃষ্টিতে ছিল প্রতিশোধ ও উন্মাদনার আগুন। দাঁতে দাঁত চেপে বিষাক্ত কণ্ঠে সে বলে উঠল, আমি আবারও ফিরে আসবো কিয়ান মির্জা। কয়েক মুহূর্ত থেমে আরো ভয়ঙ্কর স্বরে বলল, সেদিন হবে তোর জীবনের শেষ দিন। তোর মুখের হাসি, তোর জীবনের সুখ, সবকিছু আমি ছিনিয়ে নেব। তোকে কখনো সুখে থাকতে দেব না। রিদিমা শুধু আমার হবে। তোর থেকে ওকে ছিনিয়ে নেব আমি।
তোর জীবনে সুখ বলে কিছু থাকতে দেব না, মনে রাখিস। সহান তার প্রতিশোধ নিতে এবং তার ভালোবাসাকে পেতে আবার ফিরে আসবে। শেষ কথাটা বলেই সে উচ্চস্বরে অট্টহাসি দিয়ে উঠল। সেই হাসির শব্দ যেন পুরো বাড়ির দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। পুলিশ তাকে জোর করে বাইরে নিয়ে গেল। ধীরে ধীরে সেই হাসির শব্দও মিলিয়ে গেল। রিধিমা কাঁপতে কাঁপতে দৌড়ে এসে কিয়ানের বুকের সঙ্গে মিশে গেল। তার পুরো শরীর ভয়ে কাঁপছে। হাত দুটো এতটাই শক্ত করে কিয়ানকে আঁকড়ে ধরেছে যেন কেড়ে দিয়েই আবার কোনো ভয়ঙ্কর বিপদ এসে তাকে গ্রাস করবে। কাঁপা কণ্ঠে সে বলল, প্রফেসর সাহেব, আমার খুব ভয় লাগছে। কিয়ান রিধিমাকে দুই হাতে আগলে নেয় নিজের সাথে। এক হাত দিয়ে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি আছি রিধিমা, তোমার কোনো ক্ষতি হতে দেব না। যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুঁতেও পারবে না। কথাগুলো শুনে রিধিমা আরো শক্ত করে কিয়ানকে জড়িয়ে ধরল। কিয়ান রিধিমাকে নিয়ে বাড়িতে ফিরতেই রিধিমার মা ছুটে এসে নিজের মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এতক্ষণ বুকের ভেতর জমে থাকা আতঙ্ক আর দুশ্চিন্তা মুহূর্তেই অশ্রু হয়ে গড়ে পড়ল। তিনি বারবার রিধিমার মুখে হাত বুলিয়ে দেখছিলেন, যেন নিশ্চিত হতে চাইছেন তার মেয়ে সুস্থ আছে। এর মধ্যেই খবর পেয়ে সিনথিয়া আর রোজরাও ছুটে চলে এলো। রিধিমাকে দেখা মাত্র তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। রিধিমা কিছুক্ষণ সবার কান্না দেখে বিরক্ত মুখে বলে উঠল, এই তোরা কান্না থামাবি? কি শুরু করেছিস বলতো? আসার পর থেকেই মরা কান্না জুড়ে দিয়েছিস। আমি কি মরে গেছি নাকি? সাথে সাথেই কিয়ান আর রিধিমার মা একসঙ্গে কঠোর কণ্ঠে ধমক দিয়ে উঠলেন, রিধিমা! হঠাৎ এমন বজ্রকঠিন ধমক শুনে রিধিমা কেঁপে উঠল। মুহূর্তেই তার মুখের হাসি মিলিয়ে গেল। এবার মিসেস শাপলা রিধিমার কাছে এসে রিধিমাকে বুকে জড়িয়ে ধরে কাঁপা কণ্ঠে বললেন, এমন কথা কখনো বলিস না মা। জানিস তোকে না পেয়ে আমাদের কি অবস্থা হয়েছিল? প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল যেন তোকে আর কোনোদিন ফিরে পাবো না। শাশুড়ি মায়ের এমন কাঁপা কণ্ঠ আর চোখের জল দেখে রিধিমার বুকটা মোচড় দিয়ে উঠল। সে বুঝতে পারল না, না বুঝেই সবার মনে কষ্ট দিয়ে ফেলল সে। অন্যদিকে কিয়ান কোনো কথা না বলে গটগট পায়ে সোজা নিজের রুমের দিকে চলে গেল। রিধিমা কিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, মনে হচ্ছে আমার প্রফেসর সাহেব আমার উপর ভীষণ রেগে আছেন। রোজ এবার রিধিমার কাছে গিয়ে মুচকি এসে বলল, একদম ঠিক হয়েছে, এবার স্যারকে সামলা, মুখ দিয়ে যা আসে তাই বলে দিস। রোজের কথা শুনে রিধিমা অসহায় চোখে তাকালো ওদের দিকে। এরপর কিছুক্ষণ সবাইরে সঙ্গে গল্প করে সে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকতেই দেখতে পেল কিয়ান সবেমাত্র গোসল সেরে বের হয়েছে। রিধিমাকে দেখেও না দেখার ভান করে সোজা বারান্দায় চলে গেল। কিয়ানের এমন নির্লিপ্ত আচরণে রিধিমার বুকটা মোচড় দিয়ে উঠল। খুব কষ্ট পেল সে, তবুও কিছু বলল না, কারণ দোষটা তো তারই ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে রিধিমা নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। রাত বাড়তেই শুরু হলো রিধিমার মান অভিমান ভাঙানোর চেষ্টা। সে কিয়ানের পিছু পিছু ঘুরতে লাগলো। কখনো মিষ্টি করে কথা বলল, কখনো নানা অজুহাতে তাকে হাসানোর চেষ্টা করলো। কিন্তু কিয়ান যেন তার কোনো কথাই কানে তুলছে না। মুখ গম্ভীর করে নিজের কাজেই ব্যস্ত রইল। অনেকক্ষণ চেষ্টা করেও যখন কিয়ানের মন গলাতে পারল না, তখন রিধিমা বিরক্তি আর অভিমানে ঠোঁট ফুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর দেখা গেল তবুও রিধিমা এখনো রুমে ফিরছে না। বিষয়টা খেয়াল করতেই কিয়ান হালকা হেসে নিজের মনেই বিড়বিড় করে বলল, কি হলো বউ, আমার রাগ ভাঙাতে এসে এবার নিজেই রেগে চলে গেলে নাকি? হায় আল্লাহ, আমার এই পাগলি বউটাকে নিয়ে যে আমি কোথায় যাই। একটু মাথা নেড়ে দীর্ঘ শ্বাস ফেলে আবার বলল, না, আর বসে থাকা যাবে না, গিয়ে দেখি আমার বউটা কোথায় আছে। চলবে।